আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রভাতের খবরের নিয়মিত আয়োজন প্রভাত শোতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সাম্প্রতিক সময় খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন, 2রা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে হঠাৎ করে। বাংলাদেশ মায়ানমারের সাথে কোনো ব্যক্তিগত কোনো সংঘাত নেই, সংঘাত মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি, উখিয়া এবং টেকনাফ সীমান্ত বাংলাদেশের মায়ানমারের খুব কাছাকাছি। এই 3টা উপজেলাই মায়ানমারের সীমান্ত এলাকা। সে কারণেই হয়তোবা গত কয়েক মাস ধরে মায়ানমারের যে গৃহযুদ্ধ এবং ভয়াবহ সংঘাত উত্তেজনা চলছে মায়ানমারের মধ্যে, মায়ানমারের জামাতের সামরিক শাসক জান্তা সরকার এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, এদের সাথে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, সেই গৃহযুদ্ধের আজ একটু সেই যুদ্ধের পর থেকে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বাংলাদেশে প্রভাব পড়তো, কিন্তু সাম্প্রতিক সময় খুব বড় আকারে প্রভাব পড়েছে। সেটা হলো মায়ানমারের বর্ডার গার্ড বা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিদ্রোহী শক্তির সাথে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশ বর্ডার দিয়ে, অর্থাৎ বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি, উখিয়া এবং টেকনাফের সীমান্ত বর্ডার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। যে কারণেই কয়েকদিন যাবৎ 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 ফেব্রুয়ারি মায়ানমারের স্বাধীনতা দিবসের উপলক্ষে সেখানে হামলা জোরদার করে বিদ্রোহী গোষ্ঠীগুলো, যার ফলশ্রুতিতে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে একের পর এক প্রতিদিন মোটামুটি শত শত মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধে টিকতে না পেরে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশ করতে থাকে। হঠাৎ করে এই উত্তেজনাটা বেড়ে যাওয়ার কারণ কি? যদিও আমরা জানি যে মায়ানমারের একটা বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে, প্রায় 12 লক্ষর মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত আছে। সেই রোহিঙ্গা জনগোষ্ঠী তখনকার সরকারের অন্যায় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বর্ডার থেকে। সেখানেও সেই পরিস্থিতি ছিল আরো করুণ বিধান। শুরুতে একটু মায়ানমার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। সেটা হলো ইতিহাস জেনে, সংক্ষিপ্ত মায়ানমার ইতিহাসটা জানলে একটু ধারণা হবে আপনাদের। সেটা হলো 1948 সালে মায়ানমার স্বাধীনতা লাভ করে। এরপরে কয়েকটি নির্বাচন হয়ে যায়। 1962 সাল থেকে দেশটি ক্ষমতা দখল করে সেখানকার সামরিক জান্তা সরকার। নির্বাচন একটাই হয়েছে, কিন্তু 62 সাল থেকে ধারাবাহিকভাবে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আসে। সর্বশেষ 2001 সালে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আবারও জান্তা সরকার ক্ষমতা চলে আসে। এরপর থেকেই মায়ানমারের গৃহযুদ্ধ শুরু। গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, তার কিছুদিনের মধ্যেই তাকে জান্তা সরকার তাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। সামরিক জান্তা সরকার সেই মায়ানমারের মধ্যে সেই যে একটা সংঘাত চলছিল তাদের বিরুদ্ধে, জান্তা সরকারের বিরুদ্ধে, সেটা খুব শক্ত হাতেই দমন করে। সেই বিদ্রোহ হাজার হাজার তরুণীতে প্রাণ যায় এবং গত 3 বছর জুড়ে মায়ানমারে চলছিল জরুরি অবস্থা। তখন দেশের বিভিন্ন প্রান্তে বর্ডারে যে যেখানে অবস্থান করে হোক, বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয় এবং এক প্রকার অনির্ধারিত গৃহযুদ্ধই মায়ানমার চলতে থাকে। তবে 2023 সালের অক্টোবরের শেষের দিকে মায়ানমার সেনাবাহিনীর উপর একজোট হয়ে সুসংগঠিতভাবে বিদ্রোহী গোষ্ঠীগুলো আক্রমণ শুরু করে। তার মধ্যে 3টা বিদ্রোহী গোষ্ঠীর নাম না বললেই নয়, যাদের আক্রমণ ছিল তীব্র থেকে তীব্রতর। 3টা বিদ্রোহী গোষ্ঠী, যারা হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, আর একটা হলো তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি। এই 3টা বিদ্রোহী সংগঠন এবং তাদেরকে একত্রে নাম দেওয়া হয় 1027। তাদের একটা অপারেশন শুরু করে, তারা একত্রে 1027 অপারেশন। এছাড়াও আমরা যতদূর শুনতে পেরেছি সেটা হলো আরসা, যেটা মুসলিমদের সংগঠন মায়ানমারের, সেই আরসাও তাদের সাথে সংযুক্ত হয়ে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। যদিও ওই আরসা বিরুদ্ধেই রোহিঙ্গা ইস্যু নিয়ে দমন নিপীড়ন চালাইছিল এই জান্তা সরকার, এবং সেই আরসা গোষ্ঠীর
একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয় জান্তা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে, এবং তারা সেই থেকেই শুরু করে লড়াই অব্যাহত রেখেছে। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যাকে আরসার সংক্ষিপ্ত রূপ, যারা মুসলিমদের সংগঠন হিসেবে পরিচিত, যারা রোহিঙ্গাদের অগ্রাধিকার নিয়ে প্রথম জনসম্মুখে আসে এবং এর সারা পৃথিবীব্যাপী তাদের একটা পরিচিতি রয়েছে। সম্প্রতি যখন তাদের হামলা তীব্র থেকে তীব্রতর হয় এই গোষ্ঠীগুলোর, তখন মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, তাদের সামরিক সরকারের যেই পৃষ্ঠপোষক যারা আছেন, তারা কেউ টিকতে না পেরে কেউ আত্মসমর্পণ করে, কেউ বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে, মায়ানমারের বর্ডার থেকে বাংলাদেশ মায়ানমারের ভিতরে প্রবেশ করে, আবার কেউ ভারতের দিকে যেতে চেষ্টা করে, যে যেখান থেকে পাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা যেভাবে ইচ্ছা সেভাবে তাদের নিজের যান রক্ষার্থে তারা পলায়ন করছে। তো যার কারণে মায়ানমার বাংলাদেশ সীমান্ত কিছুদিন যাবৎ খুবই উত্তেজনাপূর্ণ অবস্থান হয়েছে এবং তাদের স্থানীয় লোকজন একটা আতঙ্কের মধ্যে বিরাতিবাদ করতেছেন কন্টিনিউ। তাহলে এবার আসি রোহিঙ্গা ইস্যু নিয়ে। রোহিঙ্গা ইস্যু এটা সম্ভবত আপনারা সকলেই জানেন, এটা ইস্যুটা সব খুব অনেক পুরাতন এবং এটা সারা পৃথিবীব্যাপী একটা কনসার্নের বিষয়। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ এ ব্যাপারে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছেন। বাংলাদেশ সরকার তো বলতেই আছেন স্বাভাবিকভাবে, কিন্তু মায়ানমারের যে সরকারই থাকুক, জান্তা সরকার, গণতান্ত্রিকপন্থী সরকার যারাই ছিলেন, ওইভাবে কার্যকরী কোনো পদক্ষেপ না আমরা দেখছি না, এবং বিশ্ব জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান কারো নির্দেশ তথা কারো গাইডলাইন ফলো করছেন না মায়ানমার সরকার। 2017 সালের আগস্ট সেপ্টেম্বরে মায়ানমার সেনাদের দ্বারা সংগঠিত গণহত্যার মুখে প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে, সেটা সকলেই জানেন। তাদের প্রত্যাবাসনের জন্য ওই বছরেই নভেম্বরে তড়িঘড়ি করে মায়ানমার সরকারের সাথে বাংলাদেশ একটি চুক্তি করে, একটা দ্বিপাক্ষিক চুক্তি করে। সেখানে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তারা মায়ানমার সরকার বলছিল যে আপনাদের এখানে কত লক্ষ রোহিঙ্গা গিয়েছে, তার একটা লিস্ট দেওয়ার জন্য কত জন গিয়েছে। তো এবার বাংলাদেশ 8,29,036 জন রোহিঙ্গার একটা তালিকা তৈরি করে মায়ানমার সরকারের কাছে হস্তান্তর করেছে। মায়ানমার সরকার সেই তালিকাটাকে যাচাই বাছাই করে মাত্র 62,265 জন ব্যক্তির তথ্য নিশ্চিত করেছেন, যে তারা আপত্তি অস্বীকার করছে। 8,29,00,000 প্রশ্নই আসে না, 62,000 তথ্য নিশ্চিত করছেন। তবে তাদের নিশ্চিতকৃত সেই 62,000 রোহিঙ্গা, একজন রোহিঙ্গা এখন পর্যন্ত গত 7-8 বছরে একজনের প্রত্যাবাসিত হয়নি, অর্থাৎ তারা ফিরিয়ে নেয়নি। বর্তমানে টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 12 লাখ। এর মধ্যে আশ্রয় শিবিরে 6 থেকে 14 বছর বয়সী শিশু আছে 5 লক্ষ। প্রতি বছর ক্যাম্পে নতুন করে 30,000 শিশু যুক্ত হচ্ছে, অর্থাৎ 8 লক্ষ যারা ছিল তারা এখন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে বংশ বৃদ্ধি করে তারা 12 লক্ষ প্লাস হয়ে গেছে, এবং প্রতিনিয়ত এটা প্রতি বছর 30,000 করে বেড়ে যাচ্ছে। ফলে রোহিঙ্গাদের ফিরতে আর কত সময় লাগবে এটা হয়তো কারোই জানা নেই। তারপরেও রোহিঙ্গা যদি আগামীকাল থেকেও রোহিঙ্গাদের কি সেই প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী ফেরত নেওয়া শুরু করে মায়ানমার সরকার, তাহলে 12 লক্ষ মায়ানমার ফিরতে কতদিন লাগবে? এই হিসাবটা আরো একটু জটিল। হয়তো এই হিসাবটা আমরা একটু যদি ক্যালকুলেশন করে দেখি, যে চুক্তির আলোকে দ্বিপাক্ষিক যে চুক্তিটা হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে, যেই মায়ানমার এবং বাংলাদেশের মধ্যকার যে একটা চুক্তি হয়, প্রত্যাবাসন চুক্তি, সেই চুক্তিতে এভাবেই উল্লেখ ছিল যে প্রতিদিন 300 রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা ছিল। প্রতিদিন 300 করে রোহিঙ্গা ফেরত নেবে মায়ানমার সরকার। সেই অনুযায়ী যদি আগামীকালকে থেকে শুরু হয় অব্যাহতভাবে 365 দিন যদি 300 করে রোহিঙ্গা ফেরত নেয়, তাহলে 1 বছরে ফিরবে মায়ানমারের 1 লক্ষ সেনাবাহিনী, 1 লক্ষ রোহিঙ্গা মায়ানমার নিতে পারবে 1 বছরে 300 করে যদি প্রতিদিন বাংলাদেশ থেকে তারা নেয় রোহিঙ্গা চুক্তি। আর এই হিসাবে যদি আমরা 12 লক্ষের হিসাব করি, তাহলে অন্তত 12 বছর সময় লেগে যাবে এই 12 লক্ষ মায়ানমার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে। ধরে সাপ্তাহিক ছুটি থাকে 2 দিন, এই 2 দিন হয়তো প্রত্যাবাসন বন্ধ থাকবে, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের হিসাব নিকাশ, তাদের কার্যক্রম বন্ধ থাকবে, আসবে না। তো সেক্ষেত্রে সময় লাগবে 15 বছর। আর দিনে যদি 300-এর বদলে 200 জন করে নেয়, 200 জন করে মায়ানমার নেয়, তাহলে প্রায় 24 বছর সময় লেগে যাবে। আর শুধু 24 বছর সময় লেগে গেলে যে এই সংখ্যাই থাকবে তা নয়, এই 24 বছর সময় প্রতি বছর যদি 30,000 করে মায়ানমারের
জনগোষ্ঠী বৃদ্ধি পায়, রোহিঙ্গাদের জনগোষ্ঠী বাংলাদেশে, তাহলে এই জনসংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে? আসলে এই জটিল অঙ্ক মেলানোটা অনেক কঠিন। তাই 6 বছরও যেখানে একটা জনগোষ্ঠী, রোহিঙ্গা জনগোষ্ঠী নেওয়ার উদ্যোগ নেয়নি, আদৌ তারা কি নিবে না না নিবে এটা নিয়ে সত্যি সারা বিশ্ব তথা বাংলাদেশ তো অবশ্যই কনসার্ন, সারা বিশ্ব কনসার্ন। যদিও জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন সকলেই যার যার জায়গা থেকে বিবৃতি দিয়ে যাচ্ছেন, মায়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সর্বসময় তারা কনসার্ন ছিলেন, দেখেছি আছেন, কিন্তু কার্যকরী কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখিনি। সেই অনিশ্চয়তার জায়গা থেকে এখন শুধু 12 লক্ষ রোহিঙ্গা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারাই যে অনিশ্চয়তা তা নয়, ছোট্ট জনগোষ্ঠীর বাংলাদেশও একটা অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে। বাংলাদেশ সরকার তাদের নিজস্ব জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থান, শিক্ষা, সার্বিক ব্যবস্থাপনা দিতেই যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে অর্থনীতির এই ভঙ্গুর পরিস্থিতিতে মায়ানমারের এই জনগোষ্ঠীকে সাপোর্ট দেওয়া কতটুকু সরকারের জন্য সুবিধা হবে, কতটুকু সরকারের জন্য সময় উপযোগী হবে, এটা আসলে সরকারই ভালো বুঝবে। তবে আমরা চাচ্ছি আন্তর্জাতিক শক্তিগুলো আরো শক্ত পদক্ষেপ নেক, যাতে করে এই বিশাল জনগোষ্ঠী তাদের নিজ ভূমিতে, নিজ জায়গায় ফিরে গিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাহলে বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আবারও নতুন কোনো একটা টপিক নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।